আজকে বাঙালি ছেলেমেয়েদের ব্যাংকে গেলে আপনি হিন্দিতে আর ইংরেজিতে একটা ফর্ম সই করতে বলছে, কই বাংলায় তো করছি না, কেন করছি না, প্রশ্ন তুলতে হবে, তুলছে না কেন কেউ। আবার বলছি, তারা হিন্দি মিডিয়ামে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কেন আমরা কেন বলতে পারছি না স্কুলের অথরিটিকে, না বাংলা থাকতে হবে। আই ওয়ান্ট মাই সান টু স্টাডি ইন বেঙ্গলি, আমি চাই আমার শিশু বাংলায় পড়ুক। আমরা এইটা বলতে কেন পাচ্ছি না? পুরুলিয়ার মানভূমের সাধারণ চাষিরা যেটা বলতে পেরেছিল যে না আমরা বিহারি নই, আমাদের বিহারের সাথে কেন জুড়ে দিয়েছো, আমাদের বাংলার সাথে জোড়ো। 40 বছর ভাষা আন্দোলন চলার পর কেটে পুরুলিয়াকে বাংলার সাথে জোড়া হয়েছিল। তারা কেন বলতে পারবে না কে বাঘা যতীন আর কে যতীন দাস, কে লাহোর সেন্ট্রাল জেলে প্রাণ দিয়েছিলেন আর কে বুড়িওয়ালামে প্রাণ দিয়েছিলেন? তারা কেন বলতে পারে না যে কোনটে বেড়ালের ছানা কোনটে দুধের ছানা? দুটোই ছিন্ন কথাটা থেকে এসছে, একটা মায়ের নাড়ি ছিন্ন করে, একটা দুধকে ছিন্ন করে। তারা কেন বলতে পারছে না কে রাখাল দাস আর কে গুরুদাস? প্রথম বারোয়ারি পুজো, সর্বজনীন, নেবু বাগান, ওপাশে অন্নপূর্ণা ঘাট, পিচালি ঘাট, একের পর এক প্রতিটা বাড়ি হেরিটেজ, সেই নিয়ে মতানৈক্য। একটা হেরিটেজ প্রপার্টি ধরুন আপনি ডিক্লেয়ার করতে চান, তাহলে সেটাকে বদলানো যাবে না, ভাঙা যাবে না। দেখা গেল বাড়ির 10 জন ভাই, তাদের 6 জন চেয়েছে সেটা হেরিটেজ হোক, 4 জন চায় না, তারা চাইছে প্রমোটারকে দিয়ে টাকা দিয়ে ভাগ করে টাকা নিয়ে। এই যে সমস্যাগুলো, এগুলো বিরাট প্র্যাকটিক্যাল সমস্যা। কেন না? ওই মেনটেনেন্সের তারা দায়িত্ব নেবে না। আর সলভেন্সি ইংরেজিতে বলে, লিকুইডিটি, হাতে ক্যাশ ফ্লো কমে গেছে। এর একটা কারণ অর্থনৈতিক দৈন্য 4 ধারে। সামাজিকভাবে বাঙালির অর্থনৈতিক অবস্থা পড়ে গেছে। সেই মতিলাল শীল আর নেই যে সাহেবদের সাথে রেশারেশি করে ছিপি, কর্ক, বোতল তার ব্যবসা করে এত বড় লোক হলেন যে সাহেবদের তিনি দান কর্জ দিতেন, তিনি শেষে একটা জমি দান করে দিলেন। সেই জমিতে তৈরি হলো এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ। সেই খেলাদ ঘোষ আর নেই যিনি একটা জমি দান করে দিলেন বলে আজ আপনার টালা ট্যাঙ্ক, যার জন্য তিনি পাথুরে ঘাটার মানুষ আর টালায় খেলাদ বাবু লেন। যদি একটা ওভারঅল একটা সামাজিক ফান্ড তৈরি হয়, সেই ফান্ড থেকে সাহায্য দিয়ে এই বাড়িগুলোকে বাঁচানো হোক, এই হেরিটেজকে বাঁচানো হোক। সব দায়িত্ব সর্বদা কেন সরকার নেবে বলতে পারেন? মনন যেন বাংলায় থাকে, বাঙালিয়ানা মননে। আবার বলছি, বাঙালিয়ানা ধুতি পাঞ্জাবিতে নয়, বুটিক খোলায় নয়, শাড়ির ব্যবসায় আর পিঠে পুলি বিক্রি করায় নয়। তাহলে তো বাঙালিয়ানা শুধু একদিনের হতো। তা কি হয়? বাঙালি থাকতে হবে 365 দিন, 24 ঘন্টা, প্রতিটি মুহূর্ত। খালি বিজয় দশমী আর পয়লা বৈশাখ রেখে দিয়েছেন মাদার্স ডে আর ফাদার্স ডের মতো বাঙালিয়ানার জন্য? না, আপনি যা ইচ্ছে পড়ুন, যেখানে ইচ্ছে থাকুন, ইংরেজি বলুন, অসুবিধে নেই, কিন্তু মনে যেন বাংলা থাকে, সেটাই আসল কথা। দ্যাট ইজ ওয়্যার ইট রিয়েলি কাউন্টস। সেই নতুন স্বাধীন আমেরিকার সাথে ব্যবসা শুরু করলেন ভারতবর্ষের কেউ না, কোনো গুজরাটি না, কোনো পাঞ্জাবি না, একজন বাঙালি, উত্তর কলকাতার বিডেন স্ট্রিটের, তার নাম রামদুলাল সরকার। এগুলো বাঙালির ছেলেমেয়েদের জানানো দরকার তো, না হলে সাহস পাবে কোত্থেকে? তাদের বলে তোমরা বাঙালি, তোমাদের ব্যবসা হবে না। আমি চেষ্টা করলাম প্রথমে সবকটা বাঙালির ফোরামকে জুড়তে, তারপর সমস্ত বাঙালিবাদী সংগঠনগুলোকে, তাদের মাঝে যদি একটা লিঙ্ক, একটা সাঁকো হয়ে দাঁড়ানো যায়, তারপরে সমস্ত কটা বনেদি বাড়ি মহাপুরুষ, স্বাধীনতা সংগ্রামী, তাদের যদি জোড়া যায়, আর এরপর কোনোদিন যদি জীবনে সেরাম প্ল্যাটফর্ম পাই, তাহলে সাধারণ বাঙালিকেও এইভাবেই জুড়ব। এবার জোড়ার সময়, এবার আর ভাঙার সময় নয়। 42 বছরের তাজা যুবক শিলাইদহ থেকে ফিরলেন, এই বৈশাখ মাসের মানুষ, এই বৈশাখে তার জন্মদিন, তাই তাকে মানে সশ্রদ্ধ প্রণাম বারবার। তিনি কি লিখলেন? 1903 সাল তিনি লিখলেন, তখন মাত্র 42 বছর বয়স। আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজই খুলে গেছে সোনার মন্দির। আমরা শুধু বলছি যে বাঙালি যেন আরেকটু ঘুরে দাঁড়ায়, বাঙালি নিজের যে রাইটস সেটাকে যেন আরেকটু ডিফেন্ড করে, এবং সেটা শুধু রাজনৈতিকভাবে পথে নেমে আন্দোলন মারামারি করে নয়, সাংস্কৃতিকভাবে। তার শুরুটা হবে ঘরে, আপনার ছেলে কি মেয়ের ব্রেনের ভেতর। তাদের বাঙালি করুন, তাদের বোঝান কে হেলালশীল, কে ব্রজনশীল। আবার বলছি, তাদের বোঝান
কে রাখাল দাস আর কে গুরুদাস, কোনজন মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, আর কোনজন প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন। নমস্কার, আমি অনিল চট্টোপাধ্যায়, বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বাংলার একটা নতুন বছর, বাঙালি নববর্ষ খুব সামনেই রয়েছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন এসো বৈশাখ এসো এসো, আর সঙ্গে আর একটা কথা লিখেছিলেন, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। অ্যাকচুয়ালি আবর্জনা কিন্তু প্রতিদিনই জমছে, প্রত্যেকটা বছর ধরে জমছে। বাঙালির ভাবনায়, চিন্তায়, বাঙালির ঐতিহ্যে, সব জায়গায় কিন্তু আমরা কিন্তু একটা খাদ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু উত্তরণটা একটু কমই দেখছি। তো সেরকম একটা সময় আমাদের মনে হয় যে বাঙালি চর্চাটা, বাংলার চর্চাটা সবচেয়ে বেশি দরকার। আমাদের এই চ্যানেলের নামটাও বাংলা, কারণ আমরা এখানে বাংলাকে সেলিব্রেট করতে চাই, বাঙালির সাকসেসফুল মানুষদের সেলিব্রেট করতে চাই, বাঙালিকে যারা স্বপ্ন দেখাচ্ছেন তাদেরকে সেলিব্রেট করতে চাই। আর আজকে আমার অতিথি এমন একজন মানুষ যিনি নিজেকে বলেন বাঙালিবাদী। যুক্তিবাদী শুনি, অন্য কিছুও শুনি, কিন্তু বাঙালিবাদী তো শুনি না। কিন্তু বাংলার হয়ে কথা বলার জন্য কিছু মানুষের দরকার। বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভাষা, এই সবটা যখন আস্তে আস্তে আমাদের হাত থেকে চলে যাচ্ছে, সেরকম একটা সময় তখন এই কণ্ঠগুলো আর একটু জোরালো হওয়া উচিত এবং এই কণ্ঠগুলো সবার সামনে নিয়ে আসা উচিত। এবং সেই জন্যই আজকে আমাদের অতিথি ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে। নমস্কার। যেটা বলছিলাম যে আমাদের কোথাও একটা মনে হচ্ছে, সবারই বোধহয় মনে হচ্ছে যে বাঙালি নিজ ভূমে পরবাসী যে কথাটা বলি, আস্তে আস্তে আমরা কিন্তু সেই জায়গাটার দিকে এগোচ্ছি। কারণ টেলিভিশনে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, বাঙালির যে সমস্ত উদযাপনগুলো আমরা করি, বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে বলুন, ভাষায় বলুন, কোথাও কি আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা কোথাও একটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছি? নিজ ভূমে পরবাসী পুরোটা বলবো না, কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত এটা শহরাঞ্চলের ফেনোমেনন। এটা আপনি হাওড়ায় দাঁড়ান, কলকাতার মাটিতে দাঁড়ান, আসানসোলে দাঁড়ান, শিলিগুড়িতে দাঁড়ান, মনে হবে যেন আমরা নিজ ভূমে পরবাসী, যেন চারপাশে কেউ বাংলা বলতেই সংকুচিত। এমনকি যারা বাঙালি তারাও বাংলা কথা বলছে না। তাদের বিয়েতে সঙ্গীত হচ্ছে, মেহেন্দি হচ্ছে, তারা আমার পাঞ্জাবি দেখলে বলছে কুর্তাটা তো বেশ। জামাইবাবুকে নিয়ে বাজার করতে গিয়ে বলছে এই জিজুকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। তো এই এক অদ্ভুত জগা খিচুড়ি কালচার বা সংস্কৃতি। কিন্তু বিশ্বাস করুন, যখন প্রত্যন্ত অঞ্চলে যাবেন, একদিন বেলপাহাড়ি যান, একদিন জঙ্গলমহলে যান, একদিন শিলিগুড়ি যান, রায়গঞ্জ যান, বীরভূম যান, লালমাটির জায়গায় যান, দেখবেন বাঙালিয়ানাকে ওরা কেমন বুকে আগলে সাপটে ধরে রেখেছে। সেটা সোরেন হতে পারে, সেটা ইসলাম হতে পারে, সেটা মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মণ্ডল হতে পারে, কিছু যায় আসে না। ওরা কিন্তু গভীরভাবে বাঙালি। ওদের বিয়েতে এখনও নহবত হয়, এখনও সানাই বাজে। আর একটা জায়গায় যান, বুঝতে পারবেন বাঙালির জন্য কত তাদের মন কাঁদে। আপনি বরোদায় যান, আপনি চেন্নাইতে যান, ব্যাঙ্গালোরে যান, হিউস্টনে যান, নিউ জার্সিতে যান, সেখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যান, আপনি করিমগঞ্জ, শ্রীভূমি, বরাকে যান, আসামে গিয়ে দেখুন বাংলাকে আঁকড়ে ধরে তারা বেঁচে আছে। তাদের কাছে এখনও কমলা রঙের রোদ উঠেছে, কমলা রঙের বাড়ি, 7টি ভাই আর কমলা দিদি কোথায় দিলেন পাড়ি। এখনও তারা 19শে মের ছায়ায় দিন কাটাচ্ছে আঁকড়ে ধরে। বাংলাদেশে যান, এখনও দেখুন, হ্যাঁ, এক একটা মাঝে মাঝে তাত্ত্বিক বিতর্ক উঠে আসছে, ধর্ম আগে নাকি ভাষা আগে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ বাংলা ভাষাকে ফেলে দেয়নি। তাদের জন্য আজ জো বাইডেনের ব্যালট পেপারের 5টা ভাষার একটা ছিল বাংলা। তাদের জন্য আজ পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল, যখন মেট্রো স্টেশনে ট্রেনটা ধরতে যাবেন রয়্যাল লন্ডন হসপিটাল থেকে বেরিয়ে, দেখবেন ইংরেজিতে লেখা আর বাংলায় লেখা। সেটা কিন্তু আপনার জন্য নয়, আমার জন্যও নয়। ব্রিক লেনেও লেখা আছে, তখন গর্ব হয় না বলুন? সমস্ত রেস্টুরেন্টের নামগুলো বাংলায় লেখা,
অ্যাবসলিউটলি। এবং ইভেন না, আমি এই লাস্ট বার লন্ডনে গিয়ে দেখলাম, লন্ডনের যেখানে ইমিগ্রেশনের ওখানেও কিন্তু বাংলায় লেখা আছে, একদম একদম। 6-7টা লন্ডনে language আছে। ঢুকলেই দেখবেন স্বাগতম লেখা হ্যাঁ, বাংলায়। বাংলায় লেখা আছে। ইনফ্যাক্ট লাস্টই দেখলাম, ঠিক। শেষবারই দেখলাম। তাই যারা রক্ত দেওয়ার তারা ঠিক দিচ্ছে, যারা পরিশ্রম করার তারা করছে, না, রাতের এইখানটা, সব তারাই আছে দিনের আলোর গভীরে। পার্থসারথীবাবু, আমার এইখানটাতে একটা কোশ্চেন রয়েছে। ধরুন আপনি বেলপাহাড়ির কথা বললেন, আপনি হয়তো অন্যান্য জায়গার কথা বললেন, প্রত্যন্ত গ্রামে বাঙালিয়ানা রয়েছে, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে হবে যে আজকে যে আগ্রাসনটা, হিন্দি আগ্রাসনটা কথা আমরা বলছি, সেই আগ্রাসনটা কিন্তু ওই অবধি পৌঁছায়নি। পৌঁছালে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। যে একেবারে সত্য কথা, একদম সত্যি কথা। এই শহরাঞ্চলে এটা হলো কেন? দেখুন, এক টেলিভিশন, দুই ট্রেন। হ্যাঁ, ট্রেন এসে ভারতের সমস্ত জায়গা থেকে বিজাতীয় মানুষকে আনলো, তাদের মধ্যে কয়েকজন শম্ভুনাথ পণ্ডিত হলেন, কয়েকজন বিমল জালানের মতো পাওয়া গেল, যিনি এতটাই ভালোবাসতেন বাঙালিয়ানাকে যে বিমল জালান না লিখে রিজার্ভ ব্যাংকের নোট যখন তিনি গভর্নর হলেন, সেটা নিয়ে- তিনি বিমল সই করতেন। না, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আজকে আপনি তো ভি বালসারা খুব, আপনি কলকাতা একদম ভি বালসারা, শম্ভুনাথ পণ্ডিত বলতে পারবেন না, বা আজকের দিনে যদি লক্ষ্মীনাথন শুক্লা বাংলাকে ঠিকই তো। এতগুলো ম্যাচ জিতিয়ে তাকে বলতে পারবেন না যে অন্য রাজ্যের প্লেয়ার। ঠিকই তো। কিংবা ধরুন আজকে হর্ষ নেউটিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে কিন্তু পারবেন না। আপনি ঠিক বলছেন, এনারা সংখ্যায় অত্যন্ত কম। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে যে জায়গাটা আমরা মনে হচ্ছে যে এত কিছুর পরেও ধরুন একটা জাতি, তাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে। একদম। সেখানে আজকে ধরুন আজকে সামনে ইলেকশন রয়েছে, যেখানে প্রায় 90 লক্ষ মানুষ যারা বাঙালি, তারা ভোট দিতে পারবেন না। তাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন ওঠে, তারা অ্যাকচুয়ালি এদেশের নাগরিক কিনা। প্রত্যেকটা মানুষ আজকে এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কায় দিন গুনছে যে তারা এই আলটিমেটলি কোথায় যাবে। কোথাও কোনো একটা ক্যাম্পে গিয়ে, ডিটেনশন ক্যাম্পে গিয়ে হাজির হতে হবে, নাকি তাদের নাগরিকত্বের কোনো রকম পরিচয় থাকবে না। এইটা নিয়ে কিন্তু এই গোটা এই বাঙালি জাতিটার, আপনার কি মনে হচ্ছে না এইটা প্রাপ্য ছিল না? একেবারেই ছিল না। আমার এটাও মনে হচ্ছে যে আন্দামানে যখন সেলুলার জেল হলো, মানে সেলুলার জেলের নামকরণ, সেটা একজন বাঙালির নামে হওয়া উচিত ছিল। সেখানে দেয়ালে যদি পড়েন, 100-র মধ্যে 87 জন যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, তারা প্রত্যেকে বাঙালি। আমার মনে হয় দিল্লিতে আমাদের সেই মতন পার্টিসিপেশন, অর্থাৎ যে সরকার যখন ক্ষমতায় থেকেছে, সেখানে বিধানবাবুর মতন কেউ একজন অর্ডার করবে যে নেহেরু তুমি এটা করো, এই জিনিসটা আমাদের ধীরে ধীরে হারিয়ে গেছে। দিল্লির নেতৃত্ব আমাদের কথা শুনবে, সোজা কথায় এইটা এরম হবে করো, এইটা বলার আর বোধহয় বেশি লোক বেঁচে থাকছে না সময়ের সাথে সাথে। এবং এটা একটা সিস্টেম্যাটিক ক্যাম্পেন। আজকে বাঙালি ছেলেমেয়েদের ব্যাংকে গেলে আপনি হিন্দিতে আর ইংরেজিতে একটা ফর্ম সই করতে বলছে, কই বাংলায় তো করছি না, কেন করছি না, প্রশ্ন তুলতে হবে, তুলছে না কেন কেউ। আবার বলছি, তারা হিন্দি মিডিয়ামে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কেন আমরা কেন বলতে পারছি না স্কুলের অথরিটিকে, না বাংলা থাকতে হবে, আই ওয়ান্ট মাই সান টু স্টাডি ইন বেঙ্গলি, আমি চাই আমার শিশু বাংলায় পড়ুক। আমরা এইটা বলতে কেন পাচ্ছি না? পুরুলিয়ার মানভূমের সাধারণ চাষিরা যেটা বলতে পেরেছিল যে না আমরা বিহারি নই, আমাদের বিহারের সাথে কেন জুড়ে দিয়েছো, আমাদের বাংলার সাথে জোড়ো। 40 বছর ভাষা আন্দোলন চলার পর কেটে পুরুলিয়াকে বাংলার সাথে জোড়া হয়েছিল। আমাদের সেই মেরুদণ্ড হারিয়ে যাচ্ছে, আমরা প্রকৃত বাঙালি তৈরি করতে পারছি না, যারা দেশের জন্য, জাতির জন্য গলা উঁচিয়ে লড়বে। তারা খানিকটা যাওয়ার পর একটু সুবিধাবাদী বা আপোষবাদী হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট বড় প্রশ্ন। আর সেটা হলো কালচারাল ভয়েড, সাংস্কৃতিক শূন্যতা। আজ ধরুন আমি জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁর বাড়িতে বসে আছি, আমি যদি একটি ছেলেকে জিজ্ঞেস করি এই গলির মুখে শিবকৃষ্ণ দাঁকে, প্রথম কথা সে বাংলায় উত্তর দিতে পারে না। রবীন্দ্রনাথের বাড়ি ঢুকে আমি যদি জোড়াসাঁকোর গলিটায় যাই, সে গলিটার আবার নাম মদন চ্যাটার্জি লেন, সে যাই হোক, সেটা দিয়ে যদি ঢুকি, একটি লোক জানে না প্রথম কথা ওটা জোড়াসাঁকো, বলে ওটা রাম মন্দির। বেশ, তার সাথে আমার কোনো বিরোধ নেই। জোড়াসাঁকো দিয়ে ঢুকলাম, একজনও দেখিয়ে দিতে পারে না ওটা রবীন্দ্রনাথের বাড়ি। এবং বিশ্বাস করুন, আমি যদি একটা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল
কোনো স্কুলের বা কলেজের, জিজ্ঞেস করি ভাই জোড়াসাঁকো নামটা কি, তার মানে সিগনিফিকেন্স কি, জোড়াসাঁকো ওখানে কি দুটো সাঁকো ছিল? না, ওখানে শাঁখ তুলে শুকানো হতো, মৃত শাঁখ, তাই জড়ো শঙ্খ, তার থেকে জোড়া শাঁকো। পিটি থাঙ্কাপ্পান নায়ার, তিনি কলকাতার হিস্টোরিয়ান, ইতিহাসবিদ, তিনি সুদূর কেরালা থেকে এসে কলকাতাকে তার বাড়ি বানিয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন এমনও হতে পারে একটি জায়গায় দুটো শিব মন্দির আছে, তাই জোড়া শঙ্কর, তার থেকেও জোড়া শাঁকো আসতে পারে। এটা বাঙালির ছেলেমেয়েরা কেন বলতে পারছে না? তারা কেন বলতে পারবে না কে বাঘা যতীন আর কে যতীন দাস, কে লাহোর সেন্ট্রাল জেলে প্রাণ দিয়েছিলেন আর কে বুড়িওয়ালামে প্রাণ দিয়েছিলেন? তারা কেন বলতে পারে না যে কোনটে বেড়ালের ছানা আর কোনটে দুধের ছানা? দুটোই ছিন্ন কথাটা থেকে এসছে, একটা মায়ের নাড়ি ছিন্ন করে, একটা দুধকে ছিন্ন করে। তারা কেন বলতে পারছে না কে রাখাল দাস আর কে গুরুদাস? আপনি বলবেন সিলেবাসে নেই, বেশ কথা, সিলেবাসে নেই, আলাদা বই লেখা হোক, আলাদা করে মা বাবা পড়াক, তাদের নিয়ে সিনেমা তৈরি হোক, যাতে তারা জানতে পারে। আমি শুধু এরম দুটো সিনেমা দেখেছি, একটা শিবদাস ভাদুড়ি আর গোলন্দাজ, আর একটা হীরালাল সেনকে নিয়ে হীরালাল। এর বাইরে সারা ভারতবর্ষ জানলো প্রথম ক্যামেরা চালিয়ে সিনেমা বানিয়েছিলেন দাদা সাহেব ফালকে। আপনারও ছেলে মেয়ে তাই জানবে। কেন আমরা বাঙালিদের নাম একদম করছি না? আমরা কেন বলতে পারছি না প্রথম কলেরার ওষুধ আবিষ্কার করলেন শম্ভুনাথ দে, জীবাণুটা? কেন বলতে পারছি না উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি আবিষ্কার করলেন কালাজ্বরের ওষুধ? শুধু আমরা ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলছি কারণ তাকে নিয়ে সিনেমা হয়েছে, চেঁচামেচি হয়েছে, জল ঘোলা, এখনো হি ইজ আ বার্নিং টপিক। কিন্তু যারা বার্নিং টপিক নয়, সত্যেন্দ্রনাথ বসু বলছি না, আমরা কিচ্ছু বলছি না। আমরা সত্যেন্দ্রনাথ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে একটা বাঙালির ছেলে বলতে পারে। তার চেয়ে ওয়ার্স আরো খারাপ কি জানেন? আমি আপনার যে কোনো কলেজে ঢুকে একটা ফার্স্ট বয় ফার্স্ট গার্লকে জিজ্ঞেস করছি, আচ্ছা বিদ্যাসাগরের বাড়ি কোথায়, দেখুন যদি দেখাতে পারে কলকাতায়। তার জন্যই তো আমি ইংল্যান্ড থেকে ফিরে এসে হেরিটেজ ওয়াক চালু করেছিলাম, যাতে ইয়াং ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম, তাদের নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে কলকাতা চেনানো যায়, দেখানো যায়। একে একে তারা একটু হেরিটেজ, তারা ইতিহাস, তাদের ঐতিহ্য নিয়ে একটু একটু তারা শেখে, জানে। কলকাতায় ওভারঅল একটা হেরিটেজ ওয়াক শুরু হয়েছে, দেখছি বিভিন্ন অর্গানাইজেশন করতে শুরু করেছে। তো ভালো দিক একটা, যে কেউ কেউ হয়তো সেন্ট্রাল কলকাতায় ডালহৌসি চত্বরটা করছে, কেউ হয়তো নর্থ কলকাতায় করছে, এরকম করছে। খুব দরকার ছিল এটার। আপনিও জানেন বিদেশের বিভিন্ন ইয়েতে প্রত্যেকটা রোববারের দিনই সকালবেলা এরমভাবে বেরিয়ে যায়। কিন্তু আমি বলছি যে এই যে হেরিটেজ বাড়িগুলোর কথা বলছি, যে আজকে হেরিটেজ কমিশন এখানে প্রায়, আমি যা দেখলাম, আমি হিসেব দেখছিলাম সেদিনকে, যে কলকাতা কর্পোরেশন আন্ডারে প্রায় 900 সামথিং একটা ফিগার, হাজারের কাছাকাছি সংখ্যা কিন্তু কলকাতার বুকে এই মুহূর্তে হেরিটেজ বাড়ি, ডিক্লেয়ার্ড হেরিটেজ বাড়ি। সেখানে কোনোটা হয়তো গ্রেড 1, কোনোটা গ্রেড 3, কোনোটা গ্রেড 2A এরকমভাবে রয়েছে। কিন্তু বেসিক একটা ইয়ে হচ্ছে যে বাড়ির মেনটেন্যান্সের দায়িত্ব মোস্টলি হচ্ছে বাড়ির মালিকের। একদম। তো আপনি বলুন, ধরুন আজকে এইরকম একটা বাড়ি, ঠিক আছে, পূর্বপুরুষরা করে গেছিলেন, যে সময় তাদের অর্থ ছিল বা অন্য কিছু ছিল, এখন এই বাড়িটা মেনটেন্যান্সের ক্ষেত্রে ডেফিনেটলি অনেক রকম সমস্যা প্রচুর। এবং সবচেয়ে বড় কথা যে এই জায়গা থেকে দেখুন, আমরা তো ইতিহাসকে যদি মুছে ফেলি তাহলে তো আমাদের কিছুই রইল না। হ্যাঁ, আমরা যদি ইতিহাসটাকে অস্বীকার করি কমপ্লিটলি, কিছুই রইল না। এবং প্রত্যেকটা বাড়িরই কিন্তু আপনি যদি মালিকদের সঙ্গে কথা বলেন, প্রত্যেকের কিন্তু এক সমস্যা। হয়তো কেউ শুটিংয়ের জন্য ভাড়া দিয়ে তার মেনটেন্যান্সটা তুলছেন, ঠিক আছে। এবারে এরকম শুটিংও আপনার সবসময় হবে তার কোনো মানে নেই, কটা বা বুকিং থাকে, তাই তো, ঠিক আছে। বাংলার সিনেমা ইন্ডাস্ট্রির খবর তো আপনি ভালোই জানেন যে কী অবস্থা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রি, কটা সিনেমাই বা হচ্ছে, তাই তো। তো সেই জায়গা থেকে যদি আপনি ভাবেন, ধরুন আমি কিছুদিন আগে শুনছিলাম যে বারুইপুর রাজবাড়ি ভেঙে ওখানে আন্দুল রাজবাড়ি গেছেন কখনো? আমি গেছি, হ্যাঁ ডেফিনেটলি গেছি। তাহলে সেটা বিপজ্জনক বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমি কিছুদিন আগে গেছিলাম হচ্ছে সালকিয়া হাউস আছে বা পুলক বন্দ্যোপাধ্যায়দের যে ছিল অরিজিনাল বাড়ি, যেখানে উত্তম কুমার পর্যন্ত গেছেন। সেই বাড়িটা দেখলে আপনার কান্না পাবে জাস্ট, মানে বাড়ির এরকম একটা জায়গায় কোর্টইয়ার্ডে এরকম এতখানি করে জল এবং কাদা জমে আছে। এরকম বর্ষাকালের পরে আমি গেছিলাম দুর্গাপুজোর আগে, আপনার চোখ দিয়ে দেখলে আপনার কান্না পাবে যে এরকম যে আমরা কীভাবে নষ্ট করছি প্রত্যেকটা আমাদের সংস্কৃতি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত যেটা, সেটা লেখা হয়েছিল, বা কোন বাড়িটায় ঢুকতে ঢুকতে লেখা হয়েছিল জানেন তো? বাগবাজারের বসু বাটি, পশুপতি বসু, নন্দলাল বসু, রিসেন্টলি বিক্রি হয়ে গেল, তাই তো।
না, তো আমার বলতে অসুবিধা চরম নেই। দুর্ভাগ্য। আমি এবার বলছি যে- বাড়িটা না, কোনোদিন দেখেছেন, গিয়ে আমি ছবি গেছি, দেখেছেন? আমি গিয়ে ওই গেছি। নীলাচল কচুরির আমি পাশ গেছি, দিয়ে আমি গেছি ঢুকে বলে। আমি গেছি বলে কি কি অবস্থা ছিল চরম বাড়িটার। দুর্দশা কি অবস্থা বাড়িটার। ছিল বাড়িটার। আমি গেছি নীলাচল কচুরি, আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমি ওখানে একটা মাছের কচুরি নিয়ে ওই story মাছের করেছিলাম। কচুরি নিয়ে হ্যাঁ। শুটিং হয়, বাড়িটার কথা মানুষ ভুলে কিন্তু গেল। আমি গেছিলাম, আমি আমার খুব ইন্টারেস্টের জায়গা পুরনো বাড়ি, হ্যাঁ, তো আমি দেখতে গেছিলাম ওটা। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে বাড়িগুলো নষ্ট হচ্ছে, আপনি তো এই বাড়িগুলোর আপনি বোধহয় একটা কাজও করেছেন এই বাড়ির যারা এই বাড়ির সমস্ত বংশধরদের এবং বাড়ির যারা মানে এই মুহূর্তের প্রজন্ম, প্লাস বাঙালি মহাপুরুষদের যারা এই মুহূর্তের প্রজন্ম, এবং কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীর এই মুহূর্তে যারা বেঁচে আছেন বংশধর, তাদের সবাইকে এক ছাদের তলায় এনে একটা সংগঠন এবং একটা গ্রুপ তৈরি করে দিয়েছি। এই যে কাজটা করেছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কাজ। এবং আপনি যদি এই কাজটা নিয়ে আমাকে প্রথমত একটু কিছু বলেন, কীভাবে পুরোটা সম্ভব হলো, কীভাবে খুঁজে পেলেন এদেরকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি এইটাকে নিয়ে কী করতে চান অ্যাকচুয়ালি। এটা খুব ভালো প্রশ্ন আপনার। এই কাজটা তো এর আগে 200 বছরে এত বাঙালি মানুষ জন্মেছেন, চলে গেছেন, এর আগে এই কাজ তো হয়নি। আমার খালি মনে হতো যে দেখো, রবীন্দ্রনাথ নজরুলকে চিনতেন, বিবেকানন্দ আরেকটি মহাপুরুষকে ধরুন তিনি চিনতেন, রেনেসাঁর সময় সবাই প্রায় একসাথে কোএক্সিস্ট করেছেন, এই ধরনীতে একসাথে হেঁটেছেন। তাদের বংশধর আজকে কে লোকাল ট্রেনে যাচ্ছে, আরেকজন বংশধর হয়তো তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে উঠবে বলে, কারণ কেউ কাউকে চেনে না। আমি প্রথমে একটা বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট অ্যান্ড কালচার তৈরি করি, সারা পৃথিবীর সমস্ত বাঙালি সাংস্কৃতিক সংগঠনগুলোকে একসাথে জোড়ার চেষ্টা। আমি বারবার বলতাম যে কোনো একদিন বস্টনে ঢাক বাজবে, আর সেটা দেখতে দেখতে বাগবাজারে কি বালিগঞ্জে মেয়েরা ধনুচি নাচবে। বাঙালি দেখুক বিশ্বে তারা কত বড়, অ্যাক্রস টাইম জোনস, কোথাও রাত্রির কোথাও দিন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর স্তোত্রপাঠ শুনবে বলে আমেরিকা একটি মেয়ে দৌড়চ্ছে, তার সেখানে রাত, বরফ পড়ছে, এখানে দিনের বেলা ভোরে জেগে উঠছেন আপনার ছেলে। আপনার মনে পড়ছে, মানে আপনি এইমাত্র বললেন না যে এই যে যারা সফল বাঙালি, তাদের যে উত্তরপুরুষ যারা, তাদেরকে আমরা চিনতেও পারি না। আমি বলছি আমার বেলা সিনেমা যখন চলছিল আর কি, সে সময় একদিন নন্দনে এক ভদ্রলোক এসে বললেন যে আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতি বলছি, আমি সিনেমাটা দেখতে এসেছি। কারণ বেলা সিনেমা জুড়ে অনেকটাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এবং সেখানে গিয়ে উনি বলছেন ওনাকে আমি সত্যিই চিনতাম না। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তাকে রেকগনাইজ করলাম, তার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, ওনার নাতি রয়েছেন স্বয়ং ভদ্র, এবং তার সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে। উনি গিয়ে দেখতে গেছিলেন। তো আমি বলছি এইটাই যে আমরা তো আমাদের এই যে হেরিটেজটা, আমাদের এই যে চলাটা, আমাদের বাঙালির চলনটাকে সেলিব্রেট করিনি। আমি হ্যাঁ, অনিলাবদা 1 সেকেন্ড যদি আমি থামাই, তো ওই শেষ কথাটা শেষ হলো না, ওটাই বলি। তো প্রথমে বাঙালির সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো লিঙ্ক করা হলো, 2500 সংগঠন। তার মানে আমি ফেসবুকে অন্তত একটা পোস্ট দিলাম এই মুহূর্তে, আমার এখানে দুপুর, আরেকটা কোথাও মধ্যরাত, পৃথিবীর সমস্ত জায়গায় বাঙালিরা একসাথে সেটা দেখতে পাচ্ছেন। এটা 1। 2, সেখান থেকে আমি আরেক স্টেপ এগিয়ে গেলাম। সমস্ত কটা বনেদি বাড়িকে কোভিডের সময় ঘুরে ঘুরে তাদের বাড়ির যারা কর্তা আছেন তাদের পারমিশন নিয়ে তাদের ছবিগুলো ফটোগ্রাফারকে দিয়ে তুলে তুলে আর্কাইভ করিয়ে রাখলাম, সেটা আমার কাছে আছে। এবার সেই প্রত্যেকের নাম্বার অ্যাড করতে থাকলাম একটা গ্রুপে, করতে করতে সেটা মস্ত বড় হয়ে গেল। তারপর খেয়াল হলো, আচ্ছা এই যে বারোয়ারি দুর্গাপুজোর এত কম্পিটিশন আছে, সেরা অমুক সম্মান, এতগুলো মিডিয়া আসে, এত চ্যানেল আসে, সবাই সম্মান দেয়, ভরে গেছে সম্মানে যেখানে যাই বারোয়ারি পুজোগুলোয়, কিন্তু বনেদি বাড়িগুলোর জন্য আলাদা ডেডিকেটেড সেরা বনেদি বাড়ির পুজো, বা গ্রামে যে ছোট্ট ছোট্ট পুজোগুলো হচ্ছে, না তাদের কেউ অনুদান দেয়, না তারা চাঁদা তোলে, না তাদের আর্থিক সামর্থ্য আছে, অথচ চকদিঘি, 10 ঘরা, সুরুল, জনাই, ধান্যকুড়িয়া, কাটোয়া, কালনা, গুপ্তিপাড়া বিরাট বড় নাম হয়ে যাবে, সেটাই আসল দুর্গা পুজো। সেখানেই বাঙালির ইতিহাস, সেখানেই বাঙালির ঐতিহ্য ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন চণ্ডীমণ্ডপ, একটা লোক বসে আছে দিনহীন, ওপাশে একটা কুকুর। আমি ছবি তুলে এসেছি সমস্ত। আমি তাদের জন্য একটা শ্রেষ্ঠ গ্রামের দুর্গা পুজো, জেলার পুজো পরিক্রমা শুরু করলাম, আর তাদের একটা করে অ্যাওয়ার্ড। সেই সব করতে করতে তাদের সবাইকে কানেক্ট করলাম বিরাট বড় হোয়াটসঅ্যাপ গ্রুপে।
তারপর তাদের যতজন এলেন বংশধর এবং স্বাধীনতা সংগ্রামী, আমার বারবার মনে হয়েছে জানেন, আপনি ধরুন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোলেন, কার্গিল হয়েছে, আপনি জয় হিন্দ ধ্বনি দিতে দিতে বেরোচ্ছেন, চার্জড, একদম দারুণ আনন্দ। এবার 1,00,000 লোক বেরোচ্ছে, আমি একজনকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা ভাই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোলে এই সন্তোষ মিত্রটাকে, বিশ্বাস করুন ব্ল্যাঙ্ক, কিচ্ছু জানে না, একটা লাইন বলতে পারবে না, একটা লাইন না। তারা জয়ধ্বনি দিতে দিতে বেরোচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। এরকম নামকরণের কোনো মানে নেই। ইট ইজ হলো, ইউজলেস, অন্তঃসার শূন্য। যেখানে আমরা জানাতে পাচ্ছি না যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে ঢুকছি, শম্ভুনাথ পণ্ডিত কে? বাগবাজারের ঘাটে দাঁড়িয়ে একটি মেয়ে শ্যুট তুলছে শারদিয়ার, মা দুর্গা সেজে, তাকে যদি না জানানো যায় যে বাগবাজার কেন বাগবাজার, বাঁকের মুখে বাজার তাই বাগবাজার, নাকি পেরিন সাহেবের বাগান থেকে বাগিচা থেকে বাগবাজার, তাহলে চন্দননগরে আবার বাগবাজার কেন? সেখানে নদী বাঁকেও নেই আর পেরিনের বাগানও ছিল না, সেখানে নৌকার বাগ মানে হাল, সেটাকে সারানো হতো। কলকাতাকে খালি আর এক ফোল্ড মানে আরেকটু নিচে গিয়ে আরেকটু ভালো করে অনুসন্ধান করুন, শহরটাকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন, প্রতিটা জায়গা সম্বন্ধে প্রশ্ন করুন। যদি আমাদের নাম গৌড় হয়, তাহলে এই গৌড় বাংলা, গৌড় কথাটা কোথা থেকে এলো? না গুড় তৈরি হতো একে ওই অঞ্চলে, সেই গুড়ের খ্যাতি ছিল বিশ্বময়, যত জায়গায় ছড়িয়ে যেত, সেই গুড় থেকে আমাদের লোক এসছে গৌড়। তাই আজ যখন ইনক্রেডিবল ইন্ডিয়া বলছে বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, বিশ্বাস করুন সেটা শুধু নবীনচন্দ্র দাশের রসগোল্লা নয়, আমাদের নামই গৌড় বাংলা। গুড় থেকে শুরু হয়েছে আমাদের মিষ্টত্ব, আমাদের মিষ্টি হওয়া। অর্থাৎ একটুখানি খালি বেশি ভালো করে অনুসন্ধান করুন। আমার মনে হয় একটুখানি ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে বাঙালির আরেকটা নবজাগরণের বীজ। আপনি এই যে গ্রুপটা তৈরি করলেন, যেটা যেটা বললেন যে এই যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলোর তাদের ওনাররা, ফ্যামিলিগুলো এবং স্বাধীনতা সংগ্রামী বাংলার সফল মানুষ যারা ছিলেন এক সময়, তাদের এখন অ্যাক্টিভিটিটা কি করেন আপনি ওই গ্রুপটা? তাদের সবাইকে মাঝে মাঝে একসাথে ডাকি, কখনো হরকুটিরে পাথুরে ঘাটায়, কখনো শোভাবাজার রাজবাড়িতে, তারপর তাদের সবাইকে নিয়ে কখনো প্রশ্নোত্তরের আসর, কখনো গল্প, কখনো একটা আড্ডা, কখনো সবাই সবাইকে চিনুক। শুধু শঙ্খবাবুর কথায় আয় আরো বেঁধে বেঁধে থাকি, যে মুহূর্তে বাঙালি সবাই সবাইকে চিনবে, বিশ্বাস করুন আপনার ডায়নামিক্স, আপনার চাল চলন, আত্মবিশ্বাস, কথাবার্তা এবং আপনার ছেলে মেয়েদের সব বদলে যেতে বাধ্য। আর একটা কথা হচ্ছে যে ধরুন মানে এই যে কমিউনিটিটা আপনি বিল্ড করেছেন, এই কমিউনিটিটা তো তাদের নিজেদের সমস্যার কথা বলছি, যেটা আমরা আলোচনা করছিলাম যে একটা এত বড় খুব দামি হেরিটেজ প্রপার্টি, তাদেরকে মেনটেনেন্সের জন্য তো বিভিন্ন রকম সমস্যা আছে। ঠিক। তো এইটা নিয়ে এরা কি বলছে, এরা সরকার থেকে কি সাহায্য পাচ্ছে? আমি যত জানি, রিসেন্টলি জানি, আপনিও জানেন যে খেলাদ ঘোষের বাড়ির উল্টো দিকে যে টেগর ক্যাসেল, যেখানে আর কি টেগর মানে ঠাকুর বাড়ি প্রথম যখন এখানে এসে থাকতে আরম্ভ করেছিল, সেই বাড়িটা চলে গেল কিছুদিন আগে কলকাতার বুক থেকে। আমি জানি না সেটা কি, বারবার চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে একটা একটা করে, কোথাও এটাকে আটকাতে হবে, সেই নিয়েই তো আমাদের লড়াই। হ্যাঁ, তো এই লড়াইটা কি হচ্ছে, মানে এরা কি বলছে, এদের সমস্যার জায়গাগুলো যদি আপনি বলতে পারেন, তুলে ধরতে পারেন। এক হলো অনেকগুলো শরিক, তাদের সর্বদা মত মেলে না, এক। দুই, অর্থনৈতিক দৈন্য, সর্বদা সবকটি বাড়িরই পর পুরুষরা, মানে তারা পরে যখন উত্তর প্রজন্মরা, তারা যখন এখন এই মুহূর্তে যারা আছেন, তারা সবাই অর্থনৈতিকভাবে সমান সচ্ছল নয়। একটা শ্বেত পাথরের পরী হয়তো আছে, ঠাকুরদা করে গেছেন, সেটার দামই হয়তো 20 লাখ টাকা, সেটার একটা হাত ভেঙে গেলে সারাতে পারবে এরাম এই প্রজন্মে আর কেউ নেই, যেটা নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছিলেন শ্বেত পাথরের টেবিল। এবার তারপরে তৃতীয় প্রবলেম হলো যেটা আপনি বলছেন, দখলদারি বা আগ্রাসন। অনেক জায়গায় বাঙালিরা ভীষণভাবে একা হয়ে গেছে। আপনি যদি কলুটোলা বদনচাঁদ রায় বাড়িতে যেতে যান, আপনি খুব ভালো বুঝতে পারবেন আমি কি বলছি। রবীন্দ্রনাথের বাড়িটাও ধীরে ধীরে একটা আইল্যান্ডের মতন হয়ে যাচ্ছে। সুভাষচন্দ্রর বাড়িটা খুব দামি জায়গায় অবস্থিত,
কিন্তু সাংস্কৃতিকভাবে একা হয়ে গেছে। কলুটলা বদন চন্দ্র রায়ের বাড়িটা কেন বললেন? আমি আসছি ওখানে, দাঁড়ান। আসলে একটা বড় গাড়ি নিয়ে অব্দি ওই গলিতে ঢোকা যায় না, পারবেন না ফিয়ার্স লেনে। চারধারে দোকান এবং সম্পূর্ণ একটা দখলের মতন। আপনি যানবাজার রানী রাসমণির বাড়ির নিচে যান, কয়েক লক্ষ লোক, বুঝতে পারবেন না কোনটা গেট, কোথা দিয়ে ঢুকবো। যে মানুষটি রানীমা কলকাতার বাবুঘাট থেকে আহিরিটোলা ঘাট সব তৈরি করে চলে গিয়েছিলেন, বাঙালির ইতিহাস তৈরি করে দিয়েছিলেন। আজ আপনার দক্ষিণেশ্বরে না গেলে আপনার বাড়ির মন শান্ত হয় না, সেটা অবধি যাদের দান। তো যাই হোক, তো যে কথায় আসছি, ওই একে একে পুরো জিনিসটা নয় দখল হয়ে যাচ্ছে, একটা আগ্রাসন তো রয়েছে একটা লোকাল লেভেল। 4 নম্বর রয়েছে প্রমোটার দেব না ইত্যাদি ইত্যাদি, সেই নিয়ে মতানৈক্য। একটা হেরিটেজ প্রপার্টি ধরুন আপনি ডিক্লেয়ার করতে চান, তাহলে সেটাকে বদলানো যাবে না, ভাঙা যাবে না। দেখা গেল বাড়ির 10 জন ভাই, তাদের 6 জন চেয়েছে সেটা হেরিটেজ হোক, 4 জন চায় না, তারা চাইছে প্রমোটারকে দিয়ে টাকা দিয়ে ভাগ করে টাকা নিয়ে নেবে। এই যে সমস্যাগুলো, এগুলো বিরাট প্র্যাকটিক্যাল সমস্যা। কেন না, ওই মেনটেনেন্সের তারা দায়িত্ব নেবে না। আর সলভেন্সি ইংরেজিতে বলে, লিকুইডিটি, হাতে ক্যাশ ফ্লো কমে গেছে। এর একটা কারণ অর্থনৈতিক দৈন্য 4 ধারে। সামাজিকভাবে বাঙালির অর্থনৈতিক অবস্থা পড়ে গেছে। সেই মতিলাল শীল আর নেই যে সাহেবদের সাথে রেশারেশি করে ছিপি, কর্ক, বোতল তার ব্যবসা করে এত বড় লোক হলেন যে সাহেবদের তিনি দান কর্জ দিতেন, তিনি শেষে একটা জমি দান করে দিলেন। সেই জমিতে তৈরি হলো এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ। সেই খেলাদ ঘোষ আর নেই যিনি একটা জমি দান করে দিলেন বলে আজ আপনার টালা ট্যাঙ্ক, যার জন্য তিনি পাথুরে ঘাটার মানুষ আর টালায় খেলাদবাবু লেন। এইভাবে বুঝতে হবে ব্যাপারটা, তখন দেখবেন যে কি বাঙালি ছিল। খেলাদ ঘোষ ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংসের খাজাঞ্চি, অ্যাকচুয়ালি সেটাও বলে নেওয়া দরকার। একদম। এবং আপনি এই যে নামগুলো বলছেন, যে এরকম তো অনেক নাম, মানে আমি বলেছিলাম যদি দেখুন, আমি বলেছিলাম যদি এই যে এনএবিসি হয়, আরো অনেক কিছু হয় যেখানে খুব অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষেরা থাকেন, বঙ্গ সম্মেলন হয় দেশে বিদেশে, ইংল্যান্ড আমেরিকায়, আমি চাইছি একটা ভয়েস হয়ে, বাঙালির একটা বিশ্বব্যাপী একটা আওয়াজ হয়ে, যদি কোনো দিন আপনাদের সাহায্যে একটা গ্লোবাল এনআরআই ফান্ড তৈরি করা যায় ফর হেরিটেজ। সেটা রিসেন্টলি হচ্ছে। আমি আপনাকে বলি যে কলকাতায় কয়েকটা এই মুহূর্তে গ্লোবাল বেঙ্গলি অর্গানাইজেশন তৈরি হয়েছে। একটা হয়েছে আমি জানি, যেখানে রিসেন্টলি ওরা একটা সামিট করলো কলকাতায়, এইখানে কলকাতার ক্যালকাটা রোয়িং ক্লাবে করলো। খুব ভালো। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাঙালিরা এসেছিলেন, কলকাতার কিছু বাঙালিরা ছিলেন, তারা মিট করেছিল এবং আমার কাছে সেখানে কিছু পরামর্শ চাওয়া হয়েছিল। আমি সেখানে প্রথম দিনই আমি যেটা বলেছিলাম যে অনেক দিন বিদেশে যারা থাকেন বাঙালি, অনেক দিন সাবান, শ্যাম্পু, সিগারেটের প্যাকেট নিয়ে এসে হয়েছে। এবারে যদি তাদেরকে আনতে হয়, এখানে যদি কিছু করতে হয়, তাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে। চমৎকার। হ্যাঁ, তো সেটা শুনে ওরা সেই নিয়ে একটু কিছুদিন কথাবার্তা চলেছিল এবং ওরা একটা ফান্ড তৈরি করেছেন। বাঙালির এই বাড়িগুলোকে বাঁচাতে সর্বদা পরিবার সক্ষম হবে না, সেখানে যারা সফল তারা যেন কোনো রকম নিজে স্বার্থপরতার মধ্যে না যায়। যদি একটা ওভারঅল একটা সামাজিক ফান্ড তৈরি হয়, সেই ফান্ড থেকে সাহায্য দিয়ে এই বাড়িগুলোকে বাঁচানো হোক, এই হেরিটেজকে বাঁচানো হোক। সব দায়িত্ব সর্বদা কেন সরকার নেবে বলতে পারেন? আমেরিকায় কি সব দায়িত্ব সরকারের? গ্লোবাল বাঙালি যে এই যে ফোরামটা রয়েছে, তার যিনি আর কি অ্যাকচুয়ালি এটাকে লিড করেন, তার নাম হচ্ছে অনির্বাণ মুখোপাধ্যায়। তিনি থাকেন, আপনি চেনেন হয়তো। তো অনির্বাণদা ওখানে একটা দুর্গাপূজা প্যারেড করেন, আপনারা জানি। তো অনির্বাণদাকে এটা বলে রাখলাম যে ডক্টর পার্থসারথী মুখার্জির এই প্রস্তাবটাও আপনি নিশ্চয়ই ভেবে দেখবেন, যদি এই যে ফান্ড আপনারা তৈরি করছেন আর কি, সেটা যদি কোনোভাবে এই বাড়িগুলোর মেনটেন্যান্সেও কিছুটা ব্যয় করা যায়, তাহলে কিন্তু এই কলকাতার এই যে বাড়িগুলো, তাহলে এরা বেঁচে যায়। বড় কাজ করছেন মুদার পাথারি, আপনি খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। মুদার প্রত্যেকটি আমার বন্ধু স্থানীয়, কিন্তু দাদার মতো তিনি বিখ্যাত জার্নালিস্টও ছিলেন। ক্যালকাটা রেস্টোরার্স, তারা একে একে বাড়িগুলোকে তার আলো ইলুমিনেট করছেন। যে বাড়িগুলো অন্ধকারে পড়েছিল হেরিটেজ বাড়ি, সেইগুলোকে কখনো কখনো রং করে তারপর আলো লাগিয়ে
তিনি সেগুলোকে আলো লাগাচ্ছেন। কলকাতার প্রতিটি হেরিটেজ জায়গা আলোকিত হচ্ছে তার হাত ধরে। তো দেখুন, আমি একটা সাধারণ ছোট মানুষ, আমি মূলত চিন্তক, আমি সংগঠক নই। আমি আমার চিন্তাগুলো দিয়ে যাচ্ছি পৃথিবীর নানা কোণে, নানা জায়গায় সেগুলো ছড়িয়ে গেছে। এবার এইগুলো নিয়ে আপনাদের এগোতে হবে। আপনাদের হাতে সামর্থ্য আছে, সংগঠন আছে, আপনারা এবার এগুলো নিয়ে এগিয়ে যান। নিশ্চয়ই এই কথাগুলো খুব দরকার, এই যে আলোচনাগুলো একই রকম দরকার। যে এই যে আপনি বললেন যে আমি একজন চিন্তক, এই যে বাঙালিকে নিয়ে ভাবনা, বাংলাকে নিয়ে ভাবনা, ঠিকই। সেটাই ডেফিনেটলি কোথাও না কোথাও। আমি জানি যে কলকাতা কর্পোরেশন ববি হাকিম মেয়র, তিনি একটা এরকম হেরিটেজ ফান্ড তৈরি করেছেন, হেরিটেজ খুব বাড়িগুলোর ভালো, জন্য। খুব ভালো। তো সেইগুলো ডেফিনেটলি সাধুবাদ আলটিমেটলি, জানাই। সেগুলো নিশ্চয়ই আলটিমেটলি যখন একসঙ্গে হবে নিশ্চয়ই যে আমাদের দলের যে মানুষ, আমরা অরাজনৈতিক, যে দলের যে মানুষ বাংলাকে ভালোবেসে এগিয়ে আসবেন, যে ধর্মের, আমরা মাথা পেতে তাদের হাত ধরে তাদের সাথে কাজ করতে প্রস্তুত। অ্যাবসলিউটলি তাই। তো সামনে তো নববর্ষ আসছে, তো কি কি প্ল্যানিং কি, মানে? দেখুন, প্রথম কথা হলো, আমি যদি চয়েস দেন, আমি কিন্তু এই ধুতি পাঞ্জাবি ছেড়ে অনিল আবোধার মতো ক্যাপ পরলাম, অত মানাবে না, সবাইকে মানায় না। ওইরকম সুন্দর কাঁচা পাকা দাড়ি, ক্যাপ, এত স্লো একটা ব্যাপার, ওটা আমায় মানাবে না। ডাক্তার তো কেমন একটা লাগে। কিন্তু আমায় যদি চয়েস দিতেন, আমি ওরম হয়ে যেতাম এবং বলতাম যে বাঙালিয়ানা পোশাকে নয়, মনে, বাঙালিয়ানা হৃদয়ে। ধুতিতে বাঙালিয়ানা নেই, শাড়িতে বাঙালিয়ানা নেই, পিঠে পুলি পাটিসাপটার ব্যবসা করায় বাঙালিয়ানা নয়। তাহলে বছরে একদিন বাঙালি হবেন, বাকি 365 দিন কি হবেন? খালি বিজয় দশমী আর পয়লা বৈশাখ রেখে দিয়েছেন মাদার্স ডে আর ফাদার্স ডের মতো বাঙালিয়ানার জন্য? না, আপনি যা ইচ্ছে পড়ুন, যেখানে ইচ্ছে থাকুন, ইংরেজি বলুন, অসুবিধে নেই, কিন্তু মনে যেন বাংলা থাকে, সেটাই আসল কথা। দ্যাট ইজ ওয়্যার ইট রিয়েলি কাউন্টস। না, অ্যাবসলিউটলি তাই। মানে সেটা আপনি নিশ্চয়ই, আপনি যখন প্রবাসেও ছিলেন তখন একদম, নিশ্চয়ই দেখেছেন যে একদম। বহু বাঙালি রয়েছেন যারা বিদেশে থাকেন, কিন্তু ওই একদম। শিকড়টা নিয়ে থাকেন। Definitely আমিও শেকড়, দেখেছি। আসল কথা হলো ওই শেকড়। শেকড়টাকে নিয়েই থাকেন তারা। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, তোমার মন যেদিকে তুমি সেইখানে। নিশ্চয়ই। মন যেন বাংলায় থাকে, মনন যেন বাংলায় থাকে। বাঙালিয়ানা মননে, আবার বলছি, বাঙালিয়ানা ধুতি পাঞ্জাবিতে নয়, বুটিক খোলায় নয়, শাড়ির ব্যবসায় আর পিঠে পুলি বিক্রি করায় নয়। তাহলে তো বাঙালিয়ানা শুধু একদিনের হতো। তা কি হয়? বাঙালি থাকতে হবে 365 দিন, 24 ঘন্টা, প্রতিটি মুহূর্ত। আপনি অ্যাকচুয়ালি নিজে কোন অঞ্চলের মানুষ কলকাতায়? ফুলবাগান, পূর্ব কলিকাতা। আর জন্মেছিলাম উত্তর কলকাতা, বিখ্যাত একটি হেরিটেজ বাড়ি বাগবাজার হালদার বাড়ি, তার বড় নাতি আমি। আচ্ছা, তো যেখানে মোটামুটি মা এই মহিষমর্দিনী। বাড়িগুলোর সঙ্গে যোগাযোগ তখন থেকেই, ছোটবেলা থেকেই। আর একটা ব্যাপার কি জানেন, ছোটবেলা থেকে আমি এই 3টে কথা, বাবুয়ানা বা বাবুয়ানি, বাঙালিয়ানা আর বনেদিয়ানা, এই 3টের পার্থক্য মানুষকে বোঝাতে শুরু করেছিলাম। ধরুন, রামদুলাল সরকার যে সময় বিডন স্ট্রিটে রামদুলাল নিবাস, যে সময় আমেরিকার কেউ নামই শোনেনি, সেটা একটা ব্রিটিশ কলোনি, সবে স্বাধীন হয়েছে, চায়ের বাক্স ফেলে দিয়ে, মনে আছে ইতিহাসে, বস্টন টি পার্টি। সেই নতুন স্বাধীন হওয়া আমেরিকার সাথে ব্যবসা শুরু করলেন ভারতবর্ষের কেউ না, কোনো গুজরাটি না, কোনো পাঞ্জাবি না, একজন বাঙালি, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের, তার নাম রামদুলাল সরকার। এগুলো বাঙালির ছেলেমেয়েদের জানানো দরকার তো, না হলে সাহস পাবে কোত্থেকে? তাদের বলে তোমরা বাঙালি, তোমাদের ব্যবসা হবে না। আরে, বেঙ্গল বিজনেস কাউন্সিল তৈরি হলো, কে বলেছে ব্যবসা হবে না? আজকে দ্বারকানাথ না থাকলে কি রবীন্দ্রনাথকে পেতেন? আজকে বারে বারে ব্যবসা করে লোকে বড় লোক হয়েছে। আজ গৌরমোহন দত্ত না থাকলে আপনার বোরোলিন হতো না, সেই বোরোলিন টাকা দিত স্বাধীনতার সংগ্রামে। শোভাবাজারে বটকৃষ্ণ পাল তৈরি করতেন ম্যালেরিয়ার দাওয়াই, টনিক, আর পেছনে স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত ফান্ডিং করতেন। বাঙালিয়ানা আগাগোড়া দাঁড়িয়েছিল অর্থনৈতিক পুনরুজ্জীবনের ওপর, আর অর্থনৈতিক পুনরুজ্জীবন দাঁড়িয়েছিল বাঙালিয়ানার উপর। এর একটা আধুনিক উদাহরণ দিই, ছোট্ট। যখন উড়িষ্যা বললে, রসগোল্লা তাদের, বিশিষ্ট ইতিহাসবিদ হরিপদ ভৌমিক এবং অন্যান্যরা তাদের বোঝালেন যে না, ছানা কথাটা ছিন্ন থেকে এসছে,
দুধকে ছিন্ন করার যে টেকনিক সেটা পর্তুগিজরা এবং তারও আগে দু একটি জায়গা থেকে বাংলায় এসেছে, উড়িষ্যায় নয়। তাহলে ছিন্ন থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, তাহলে সেটা উড়িষ্যায় গেল কি করে? যখন সামান্য সংস্কৃতির একটা কথা তুলে ধরা হলো জজের কাছে, আদালতে মাননীয় আদালত রায় দিলেন যে ছানার রসগোল্লা মানে বাংলার রসগোল্লা, GI টা পেলাম। আমরা জিআই ট্যাগ পেলাম। কত কোটি টাকার ব্যবসা হলো বলুন তো? শুধু আপনি সংস্কৃতি আর ঐতিহ্য আর ইতিহাসটা জানতেন বলে আর বোঝাতে পারলেন বলে কত কোটি টাকার ব্যবসা আমাদের বাংলা এলো। অ্যাবসলিউটলি তাই। তাহলে যদি বলেন আপনার ছেলে কি মেয়ে কি, আমার ছেলে কি মেয়ে, এ সংস্কৃতি জেনে কি ইতিহাস জেনে কি করব, খায় না মাথায় দেয়, তা নয় ব্যাপারটা। ইতিহাস থেকেই তো নতুন মানে পুনরুজ্জীবনের বীজ। নিশ্চয়ই আমাদের কত কত ব্র্যান্ড ছিল, আপনি বলুন না, আপনি কুন্তলিন তেল, সব উঠে গেল, সেগুলো মানে জবা কুসুম, কুন্তলিন, কুন্তলিন, একের পর এক। কুন্তলিন কোন সময়ের, কত পুরনো। এইচ বোস, এইচ বোস, হেমেন্দ্র বোস বোধহয় ওনার নাম, হ্যাঁ। হেমেন্দ্র, একটা মাঝখানে কিছু এসে মাখো কুন্তলিন, রুমালে দাও দিলখোশ, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস, কবিতা ছিল তখনকার। আর এই কবিতা লেখা হবে বলুন তো? দুটো মঞ্জিনিস, পিয়ারলেস, সেনকো, আনন্দবাজার, শ্রীবালাজি, এরম 4-5টা মহেন্দ্র দত্ত ছাতা, এইসব নিয়ে আমরা লড়ে যাচ্ছি। আর খালি মুখে বলছি মুখরোচক প্রণব দার সাথে আমার খুব ভালো আলাপ, কুকমি, শালিমার, কি লড়াই করে সবাই, অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা কিন্তু 100 বছরের বেশি বয়স হয়ে গেল তাদের। একদম। আর সেগুলোকে একদম হাইলাইট করা হয় না, কি আশ্চর্য। সেগুলোর কথা বেশি বেশি বলুন, সুলেখা, তাদের পাশে দাঁড়ান, এটুকুই তো বলার, এর বেশি কি? নিশ্চয়ই, তাই না? অ্যাবসলিউটলি তাই। এটাই যদি ইহুদিরা হতো তাহলে তারা ইহুদি ব্যবসাকে করতো না, সমর্থন দিত না। আমি খালি সহজ একটা কথা বলছি, দেখুন, সংস্কৃতিটাকে রাখতে হবে, তারপর বাকি সবটা, আর্থিক পুনরুজ্জীবন খুব গুরুত্বপূর্ণ, আর রাজনীতিটাকে পারলে একটু, আমরা তো খুব রাজনৈতিক প্রাণী বাঙালিরা, আমরা তার্কিক, আমরা যৌক্তিক, আমরা চিন্তক, আমরা ভাবুক, সচেতন, আমাদের রাজনীতি থাকবেই, কিন্তু রাজনীতিটা বিভাজনমূলক রাজনীতির দিকে না চলে যায়। খেয়াল করে দেখুন, খালি ভাঙছে। এটা কি পূর্ব ভারত, পশ্চিম পূর্ব পাকিস্তান অমুকে, আবার ভাঙলো, এটা কি নকশাল, অর্ধেক চলে গেল ইংল্যান্ড আমেরিকায়, তারা আজ বিরাট বড় লোক, তারা আর কোনোদিন ফিরেও এলো না। তারপর কি বামপন্থী রাজনীতি, আবার কিছু কোম্পানি চলে গেল বম্বেতে। তারপর কি আবার পূর্ব বাংলা, পশ্চিম বাংলা ভেঙে আবার টুকরো হয়ে গেল, ওপাশে চটকল, ওপাশে, এপাশে চট, এপাশে পাট পড়ে রইল, চাষিগুলো একদিকে, কলগুলো একদিকে, সব ভেঙে পড়ে রইল। তারপরে কি বাঙাল ঘটি, হিন্দু মুসলমান, অমুক অমুক, দুটো পার্টি, 4খানা পার্টি, আর না ভেঙে। আমি শুধু একটাই কথা বলছি, এইবারে আরেকবার নতুন করে জোড়ার সময়। আমি চেষ্টা করলাম প্রথমে সবকটা বাঙালির ফোরামকে জুড়তে, তারপর সমস্ত বাঙালিবাদী সংগঠনগুলোকে, তাদের মাঝে যদি একটা লিঙ্ক, একটা সাঁকো হয়ে দাঁড়ানো যায়, তারপরে সমস্ত কটা বনেদি বাড়ি মহাপুরুষ, স্বাধীনতা সংগ্রামী, তাদের যদি জোড়া যায়, আর এরপর কোনোদিন যদি জীবনে সেরাম প্ল্যাটফর্ম পাই, তাহলে সাধারণ বাঙালিকেও এইভাবেই জুড়ব। এবার জোড়ার সময়, এবার আর ভাঙার সময় নয়। ঠিক কথা। একটা বিডন স্ট্রিটের কথা উঠলো, যে এই নববর্ষ আসছে, বিডন স্ট্রিটটা কিন্তু মানে এই চৈত্র, মানে বলছিলাম যে রামদুলাল সরকার তখনকার দিনে আমেরিকার সাথে ব্যবসা করেছিলেন, সেটা হলো বাঙালি আনা। আর তার ছেলে ছাতুবাবু, লাটুবাবু যখন লাক্সারি করেছেন, সেটা বাবু আনা, সেটা আলাদা। আর তার বাড়ির যে আলপনা, যে গঠন, যে স্থাপত্য শৈলী, যে জগদ্ধাত্রী পুজো, সেটা বনেদি আনা। তিনটে আলাদা। বনেদ মানে কি? রুটস, বনেদ, বুনিয়াদ হিন্দিতে বলে। তার ওপর যে দাঁড়িয়ে আছে সে হলো বনেদি। কিসের ওপর দাঁড়িয়ে আছে? কিসের ওপর সে দাঁড়িয়ে আছে? সংস্কৃতির ওপর দাঁড়িয়ে আছে, ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে, ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে আছে। যে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে সে বনেদি। নিশ্চয়ই। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে বিডন স্ট্রিটের কথা উঠলো, এই ছাতুবাবু লাটুবাবুর বাড়ির উল্টো দিকেই চড়ক পার্বণ, মানে আপনার মনে আছে হয়তো, ওখানটাতেই হয় অ্যাকচুয়ালি। এবং ওই জেলেপাড়ার সং বেরোচ্ছে হচ্ছে এই সময়টা। আবার নটি বিনোদিনীর প্রথম ভস্মীভূত হয়ে যাওয়া স্টার থিয়েটারটা ওখানেই ছিল। আচ্ছা, ওটা ওখানে? হ্যাঁ, ওখানেই ছিল। ওখানে এখন যেখানে বিডন স্ট্রিট পোস্ট অফিস, সেখানে। ও, ওটা স্টার থিয়েটার ওখানে ছিল। একদম, কত ইতিহাস, কত ইতিহাস। সেখানে স্কটিশ চার্চ,
সেখানে বিডেন স্ট্রিট দত্ত বাড়ি এখনো আছে, যেখান থেকে ফানুস তোলা হয়। আপনি শুধু আমায় কলকাতার একটা নাম বলুন, আমি আপনাকে আধ ঘন্টা সেই জায়গাটা নিয়ে বলতে পারবো। কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে, কিন্তু কেউ জানতে চাইছে না। হুড় করে গাড়ি নিয়ে তার উপর দিয়ে একটা নাইট ক্লাবে চলে যাচ্ছে। এরম ভাবে করলে বাঙালিয়ানা বাঁচবে না। কিন্তু বাঁচবে কী করে? ধরুন এই বাড়িগুলো ধরুন আমি রিসেন্টলি একটা আপনি ট্রেন্ড দেখবেন যে বাঙালি মানে কলকাতার বেশ কয়েকটা হেরিটেজ বিল্ডিংকে আপাতত রেস্টুরেন্ট করেছে। ভালো তো, ভালো তো, রুম হিসেবে দিচ্ছে, খুব ভালো, ভালো তো, ভালো। কারণ বাঁচতে হবে তো, আলটিমেটলি আপনার তো এটাকে এই দেখুন না, প্রাচী সিনেমা, সেই সিনেমাটাকে তুলে দেয়নি, কত আনন্দের কথা। হাফ করে তার অর্ধেকটা মাল্টিপ্লেক্স করলো, বাকি অর্ধেকটা এম বাজার, বাজারের পয়সায় দরকার হলে সিনেমাটাকে সাবসিডাইজ করেও চালানো, কিন্তু তুলে তো দেয়নি। তাহলে এটা একটা মডেল, বেঁচে থাকার মডেল। আপনি একটা বনেদি বাড়ির অর্ধেকটা হোটেল বা রিসোর্ট করে ভাড়া দিন, সেই টাকায় বাকি বাড়িটা মেনটেন করুন, রইল তো। আই এম শিওর যে আমি কাশিমবাজার রাজবাড়িতে গিয়েছি, ওরাও একটা পার্ট রেখেছে, যদি কেউ যদি রাজবাড়িতে থাকার ওই এক্সপেরিয়েন্সটা পেতে চায়, একদম একদম একদম। তো এইরকম ভাবেই যদি এই ধরুন আজকে কেউ যদি মুর্শিদাবাদে বাড়িকোঠিতে গেছেন? বাড়িকোঠিতে আমি চাইনি, কিন্তু আমি শুনেছি বাড়িকোঠির ব্যাপারে। কিন্তু আমি বলতে চাইছি ধরুন এই দাঁ বাড়িতে যদি কেউ থাকতে চায়, সে যদি মনে করে যে ওই ক্যালকাটা বাংলো হলো তো এই মডেলে, আমার বন্ধু স্টিকার করলো, হলো এই শ্যামবাজারে যেটা হয়েছে ক্যালকাটা, ওটার নাম হ্যাঁ ওইটাই তো ক্যালকাটা বাংলো। ভবানীপুরে হয়েছে ভবানীপুর হাউস, একটা রেড হাউস হয়েছে, ওই ইয়েতে খুব ভালো হচ্ছে তো। এটা ইজ আ গুড ট্রেন্ড আর কি, ভেরি গুড ট্রেন্ড, ভেরি গুড ট্রেন্ড। প্রমোটারদের হাতে পুরো বাড়িটাকে ভেঙে দিয়ে, কিন্তু সেটাকেই যদি আপনি জোর করে একটা গণেশ মন্দির কি শিব মন্দির করে দেন, তাহলে হয়তো একটু জিনিসটা মার খেলো। কারণ ঐতিহ্যর জায়গায় সেখানে ধর্মটা মূল জায়গায় চলে এলো, মেন জায়গায় চলে এলো, সেটা আমার অতটা ব্যক্তিগতভাবে পছন্দ না। না একদমই নয়। কারণ হচ্ছে যে আপনার আলটিমেটলি তো এই বাড়িগুলোর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে, সেই তো, ইতিহাসটাকে হাইলাইট করুন, তারপরে যা ইচ্ছে থাক। শুধু তাই নয়, যদি আপনি দেখেন যে আমি বিডন স্ট্রিট নিয়ে কথা হচ্ছে, আপনি যদি এই জায়গাটাকে দেখেন, আমার রীতিমতো এক্সাইটমেন্ট লাগে যে একটু দূরে বিবেকানন্দের বাড়ি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ওখানে গিরিশ ঘোষের বাড়ি, ওই দিকটায় গিয়ে হচ্ছে মা সারদা থাকতেন। এই জায়গাগুলো আপনি যদি দেখেন, আমি আমি রাজবাড়িগুলো বাদ দিলাম, ধরুন হাটখোলা দত্তবাড়ি বাদ দিলাম, শোভাবাজার রাজবাড়ি বাদ দিলাম, এই সমস্ত ঠাকুরের বাড়ি। আমি বাগবাজার ও রসগোল্লা উৎসবের পরে যখন মেয়র ওইখান দিয়ে ছিলেন আর ডেপুটি মেয়র, আমি তাদের খুব মডেস্টির সাথে এর সাথে বলেছিলাম যে একটা কাজ করা যায়, আলাদা আলাদা বাড়িকে ব্লু প্লাকিং না করে বাগবাজার ধরুন একটা 2 স্কোয়ার কিলোমিটার জায়গা, 4টে গেট করে দিন, গঙ্গার দিকে, শ্যামবাজার বাটার দিকে, রাজবল্লভ পাড়ার দিকে, আর ওখানে কাশীপুরের মুখে লক গেটের দিকে, যে এই পুরো জায়গাটা একটা ইউনেস্কো হেরিটেজ জোন আখ্যা পাক। যেমন ভ্যাটিকান সিটি, যেমন শান্তিনিকেতন, তেমনি। কারণ ওরই মধ্যে কোথাও তারাশঙ্কর, কোথাও যামিনী রায়, কোথাও বাণী কুমার, কোথাও সারদা মা আমাদের, কোথাও রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, ওখানেই বিবেকানন্দ আসছেন যাচ্ছেন, ওখানেই গিরিশ ঘোষ, ওখানেই নটি বিনোদিনী, ওপাশেই নবীন ময়রা, রসগোল্লা, বোলা ময়রা, প্রথম বারোয়ারি পুজো, সর্বজনীন, নেবু বাগান, ওপাশে অন্নপূর্ণা ঘাট, পিচালি ঘাট, একের পর এক প্রতিটা বাড়ি হেরিটেজ। রাজীব মল্লিকের বাড়ি, হ্যাঁ রাজীব মল্লিকের বাড়ি, ওইটুকু জায়গা ওটাকে ঘিরে দিন আলাদা করে। এই যে খেলাদ ঘোষের বাড়ি, যে জায়গাটা যেখানে পাথুরিয়া গ্রাম সমিতির পুজোটা হয়, ওই যে ওয়ার্ডটা, ওটার মধ্যে এই 7খানা হেরিটেজ বাড়ি আছে তো, বাড়ি থেকে আরম্ভ করে একদম সবকিছু নিয়ে। হরকুটির আছে, তারপরে ওই ঘোষ বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, মনমত ঘোষের বাড়ি আছে, বিখ্যাত বিখ্যাত বাঙালির বাড়ি আছে। কিন্তু আমি আপনাকে একটি বাঙালি ছেলে কি মেয়েকে বলছি, আপনি মালাপাড়া থেকে সোজা ওই রাস্তাটা জোড়া বাগান, ওখানে 20টা লোককে, যার গায়ে ছাতা লাগে ঘোরালে তাকে ধরে জিজ্ঞেস করুন, বাংলায় জিজ্ঞেস করতে হবে, কিন্তু ভাই আমি মনমত ঘোষের বাড়ি যাব, ভাই আমি হরকুটির যাব, কিভাবে যাব? আমি বাজি রেখে বলছি, ওই 20টা লোকের একজনও প্রথমত বাংলায় বলবে না, দ্বিতীয়ত বাড়িটার অ্যাড্রেস দিতে পারবে না। আপনারা নিজেরা এমন অবস্থা করেছেন নিজেদের। আমাদের এবার একটু ঘুরে দাঁড়াতে হবে, একটু অ্যাসার্টিভ হতে হবে। দরকার হলে বড় বড় প্ল্যাকার্ড দিয়ে দিন, বড় বড় বাংলায় সাইনবোর্ড দিয়ে দিন, বড় বড় করে দিন, যে আমরা যেন ওইটাকেই ল্যান্ডমার্ক ধরতে শিখি। শুধু আমরা নয়, বিজাতীয় ভাষার মানুষ যারা,
তারাও যেন ওটাকেই ল্যান্ডমার্ক বলেন। আমি সেই দিন শান্ত হব, ক্যামেরার দিকে ফিরে বলছি সবার উদ্দেশ্যে, যেদিন অমুক মলের উল্টো দিকটা হলুদ বাড়িটা নেতাজি ভবন না বলে মানুষ বলবে নেতাজি ভবনের উল্টো দিকের ওই বাড়িটা অমুক মল। ঠিক কথা, ঠিক কথা। নেতাজি ভবনটাই অনেক লোক চিনতে পারবে না। ঠিক, তারা কিরম ভাবে কোন স্কুলে মল চিনতে ছাত্রীকে জিজ্ঞেস কর অমুক, আমি ইচ্ছে করে নাম আমি নাম বলতাম, অমুক ফোরাম মলের উল্টো দিকের যে পিলাওয়ালা মকান, ওই যে হলুদ বাড়িটা, ওইটা নেতাজি ভবন। কেন এরম ভাবে বলবো? কেন বলতে পারবো না যে নেতাজি ভবনের উল্টো দিকের বাড়িটা ফোরাম মল? সেই দিন আপনি বাঙালি হবেন, সেই দিন আবার মহাপুরুষ তৈরি হবে, সেই বীজ পোঁতা হবে এই মাটিতে আবার। আমি বারবার বলছি, যে মাটি উর্বর তাকেই কর্ষণ করা যায়। এই মাটি উর্বর, এই মাটিতে বারবার রামমোহন, বিবেকানন্দ, একের পর এক, মানে বিদ্যাসাগর, একের পর এক মহাপুরুষ জন্মেছেন, কেশব সেন। শুধু তাই না, মানে এই মাটি উর্বর, এই মাটিতে আবার মহাপুরুষ হবে। শুধু একটু জুড়ে থাকুন, ইতিহাসটা পড়ুন, নবজাগরণের আরেকটা কথা ভাবুন, আর খুব দরকারি একটু ঘুরে দাঁড়ান, নিজেকে একটু প্রজেক্ট করুন। আমি যে কথাটা বারবার বলি, অনিলাবদা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুনুন। আমার বাড়ির ছেলে আপনার একটি পাঞ্জাবি কি বিহারি মেয়েকে বিয়ে করতেই পারে, করলে তাকে ইমপ্রেস করার জন্য আমার ছেলে হিন্দি শিখে নেয়। আবার ওই বিহারি বাড়ির ছেলে আমার মেয়েকে যখন বিয়ে করে, তখনও কিন্তু আমার মেয়েই হিন্দি শিখে নেয়। আমার কথা হলো, উইথ অল ডিউ রেসপেক্টস, ওরা বাংলাটা তাহলে কখন শিখবে? আমি আমার এখানে ছট পুজোর সুন্দর কুয়ো বানিয়ে দেবো, বেশ, কিন্তু ওরাও যেন দুর্গা পুজোর ভাসানের জায়গা সুন্দর করে করে দেয়। সেটা কই হচ্ছে? আর কিছুই না, একটু ঘুরে দাঁড়ান। অ্যাবসলিউটলি। আর একটা কথা আপনি আমার মনে হয় মিস করলেন, যে এই মাটিটা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের মাটি, একেবারে তৈরি হয়েছে, বীজ রোপণ হয়েছে একদম। তো এই মাটিটা হচ্ছে, আরে ভারত মাতা আঁকাই তো হয়েছে এখানে। আমরা যেখানে কথা বলছি খানিকটা দূরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ঠিক। তো এইগুলোও তো ভুললে চলবে না। জাতীয়তাবাদের কাণ্ডারি। যখন দার্জিলিংয়ে গেলাম, সবাই আইসক্রিম খাচ্ছে, মলে ঘোড়া চড়ছে, সেলফি তুলছে। ঠিক 10টা বাড়ি নেমে গেলে চিত্তরঞ্জন দাসের বাড়ি। প্রথম যেদিন গেলাম 2018 সালে, ভাঙা বাড়িটা, কি বিভৎস অবস্থা। অনেক খুঁজে সেই বাড়িটার ওপর একটা ডকুমেন্টারি করলাম, চাবি জোগাড় করে সেই গোর্খা দরওয়ানকে ডেকে করে ভেতরটা নিয়ে। 4 বছর বাদে যখন গেলাম, তখন বাড়িটা সংস্কার হয়েছে, আলো জ্বলেছে, সব কিছু হয়েছে, সুন্দর রং হয়েছে। সেই বাড়িতে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার পায়ের কাছে বসে থাকতেন। কোথাও পদ্মজা নাইডু বসতেন, কোথাও মহাত্মা গান্ধী বসতেন। তখন তারা তার শিষ্যর মতন। অ্যাবসলিউটলি। হ্যাঁ, হিউজ। আজ যখন দিল্লির একটি ছেলে সিআর পার্কে গাড়ি চালাচ্ছে, সে সিআর পার্ক জানে। দেশবন্ধু চিত্তরঞ্জনের বাড়িটা সে কি একবার ঘুরে দেখার কথা ভাবে? দেশবন্ধুর গুজিয়ার দোকানেও যখন গুজিয়া খায় সে, কেউ কি ভাবে কে দেশবন্ধু, কি করে গেছে সে? চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালেও যখন তার ট্রিটমেন্ট হয়, সে কি ভাবে কে ছিল চিত্তরঞ্জন? তিনি করেছেন। আমি খালি বলছি, শুধু এক লেয়ার ঢুকে যান, নতুন করে আরেকবার ভাবুন। আপনি বারবার আপনারা কেন স্কুলে পড়াচ্ছেন না যে সরোজিনী নাইডু? বেশ, তো এখনকার ছেলে হলে লিখতো সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু, তাই তো? এখনকার মেয়েরা বলে আমরা বাপের বাড়ির পদবীও সমান জোর নিয়ে লিখবো। ভালো তো, কেন চট্টোপাধ্যায়টা বাদ গেল? কেন শুধু সরোজিনী নাইডু? তিনি সরোজিনী চট্টোপাধ্যায়, তার কথা একবারও তো বলা হচ্ছে না। একবারও বলা হচ্ছে না উত্তরপ্রদেশের প্রথম গভর্নর, প্রথম রাজ্যপাল সুচেতা মজুমদার কৃপালিনীকে তিনি বিয়ে করেছিলেন। তিনি কৃপালিনী হয়ে জন্মাননি, তিনি সুচেতা মজুমদার, তিনি বাঙালি। এরা সবাই বাঙালি, তার কথা কেন বলা হচ্ছে না? আমি বিরাট কিছু তো চাইছি না, পদ্মশ্রী পদ্মভূষণ, খালি বলছি এই বাঙালির কথাটা আরেকবার বলো, তোমরা সবাই মিলে বলো। যখন 10 কোটি লোক বলতে শিখবে, তখন ওটা একটা ভয়েস হয়ে যাবে। দেখবে অন্যরা হ্যাঁ তোমায় সম্মান করছে, সমীহ করছে। একা আমি বললে করবে না, কিন্তু চারপাশে ছড়িয়ে যাক এই পডকাস্ট, চারপাশে ছড়িয়ে যাক এই বাণী। আমি বারবার বলেছি, নারীবাদী হয়, মার্ক্সবাদী হয়, হিন্দুবাদী হয়, রাষ্ট্রবাদী হয়, জাতীয়তাবাদী হয়, মৌলবাদী হয়, বাঙালিবাদী হবে না কেন? আমি বাঙালিবাদী।
আমি বাঙালির কথা বলবো, বাঙালির কথা ভাববো। আমার কাছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আবার ঋষি অরবিন্দর জন্মদিন। আমার কাছে 9/11 শুনেছি ওসামা বিন লাদেনের ওই সব বোম টম, এই বাড়ি ভেঙে গিয়েছিল। আমার কাছে সবার আগে 9/11 স্বামী বিবেকানন্দর শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার দিন। প্রত্যেকটি জিনিসের একটা বাংলা অ্যাঙ্গেল আছে, সেটাকে ভুলিয়ে দিলে চলবে না। ঠিক কথা, ঠিক কথা। এবং মানে এই একটা জাতি যার কাছে রবীন্দ্রনাথ আছে। ওফ, ঋতুপর্ণ ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম, তাতে ওনার পক্ষেই বলা সম্ভব। উনি বিরাট মাপের একজন বুদ্ধিজীবী ছিলেন। আমি ফিল্ম ডিরেক্টর, তো আমি ফিল্ম ছাই বুঝি, ও সব কথা বলছি না, অযাচিত চর্চা। আমি শুধু ওনার চিন্তার কথা ভাবি। তিনি বলছেন উনি বাঙালির সভ্যতার প্রবহমান ধারা। শুধু কথাটা শোনো, সভ্য বাঙালি হতে গেলে তোমায় রবীন্দ্রনাথ খানিকটা হলেও বুঝতে হবে, আর রবীন্দ্রনাথ তোমার অন্তরে আত্মস্থ করতে হবে। তোমার অন্তরে যেন তিনি ভেতরে ঢুকতে পারেন। কারণ বাঙালির আর আছেটা কি? তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। খেয়াল করে দেখো বাঙালির সাথে রবীন্দ্রনাথকে কেন টানছি। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র লিখছেন বন্দনা করো মায়ের। তারপরের প্যারাগ্রাফে তিনি লিখছেন বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা মন্দিরে মন্দিরে, আনন্দ মঠে। কোথাও বাংলা কথাটা নেই কিন্তু। তারপর দ্বিজেন্দ্রলাল লিখছেন এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। দেশ নন স্পেসিফিক টার্ম। রজনীকান্ত লিখছেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মা, আবার মা, কোন মা বলা নেই। সবাই এইভাবে লিখছেন। অতুল প্রসাদ রোমে গিয়ে লিখছেন উঠো গো ভারত লক্ষ্মী। ভারত চমৎকার, দারুণ কথা, আমার দেশ। বাংলা কোথাও নেই। এই অবস্থায় বাঙালির রাজকুমারের প্রবেশ। 42 বছরের তাজা যুবক শিলাইদহ থেকে ফিরলেন, এই বৈশাখ মাসের মানুষ, এই বৈশাখে তার জন্মদিন, তাই তাকে মানে সশ্রদ্ধ প্রণাম বারবার। তিনি কি লিখলেন? 1903 সাল তিনি লিখলেন, তখন মাত্র 42 বছর বয়স। আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজই খুলে গেছে সোনার মন্দিরে। তার 2 বছরের ভেতর তিনি তখন 44 বছর বয়স। ভাবো কত কত কম বয়সী তিনি তখন। অলরেডি আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন ধীরে ধীরে তাকে ঘিরে প্রকাশ পাচ্ছে। আর ও পাশে আছেন কংগ্রেসের চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল, এই জাতীয় মানুষ। কিন্তু রবীন্দ্রনাথের যে স্টেচার, তার লেখা, তার কথা, তার গান যেভাবে মানুষকে স্পর্শ করছে, সেরমভাবে আর হয়তো কেউ নয়। বাগবাজার ফেডারেশন হল থেকে বাগবাজার ঘাট, সেখান থেকে তিনি যেতে যেতে লিখছেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। শেষ লাইনে লিখছেন বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। মানে আমি আজ নতুন কিছু বলছি না, বাঙালিকে যে এক হতে আমি বলছি বিরাট কিছু অদ্ভুত অসাধারণ বলছি তা নয়। আমার কত 122 বছর আগে না 121 বছর আগে বাঙালির রাজকুমার সেই একই কথা বলে গেছেন, বাঙালিকে এক হতে বলেছেন। শঙ্খবাবু বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। সেই 1905 সালে আবার রবীন্দ্রনাথ সঙ্গে কি লিখলেন? সেই বিখ্যাত গান লিখলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তার 66 বছর বাদে সেটা আরেকটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হলো। আর আমাদের দেশে আরেক দেশের মুখ্যমন্ত্রী বললেন সেটা গাইলে দেশদ্রোহ হবে, জেল হবে। এটা যদি অর্বাচীনতা না হয়, এটা যদি মূর্খতা না হয়, শুধু নয়, এটা বাঙালিকে অসম্মান করা, অসম্মান, অশিক্ষা এবং অজ্ঞানতা। কারণ তিনি না বুঝে বললেন, তিনি জানেন না তাই বললেন। আমরা আরেকটু অ্যাসার্টিভ হলে, আজকে যে রহমানের সুর বিকৃতি, নজরুলের কারারই রৌহ কপাট, আজ যদি বাঙালি কি বম্বেতে ছিল না,
কেউ যদি বুঝিয়ে বলতো যে দাদা ব্যাপারটা এরম নয়, এর থিমটা এরকম, উনি একজন অত্যন্ত গুণী লোক, উনি অন্যভাবে করতেন। সবাই চারধারে স্তাবক বর্গ বসে আছে, সে রাজনৈতিক জায়গায় হোক, এখানে হোক, ফিল্ম ওয়ার্ল্ডে হোক, একটা বাঙালিকে নিয়ে হাসি হচ্ছে, হে আমি রসগোল্লা খাবো, অন্যরাও হাসছে হে 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 হে, তাদের মধ্যেও বাঙালি। একই, এরা কেন একবার ঘুরে দাঁড়াচ্ছে না? আমি খালি বলছি আরেকটু বাঙালিবাদী হন, আরেকটু স্বদেশী হন, বাংলাকে ভালোবাসুন। কারণ আপনি যখন ইংল্যান্ডে যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, দিল্লিতে যাবেন, যদি তারা ঠিক করে যে বাঙালিকে পেটাবে, তাহলে কিন্তু তারা আপনাকে বাঙালি বলেই ক্লাসিফাই করবে। কোনোদিনই তারা মানবে না যে আপনি পাঞ্জাবি কি গুজরাটি, যেহেতু আপনি তাদের ভাষা বলছেন, কোনোদিন মানবে না। শিং ভেঙে বাছুরের দলে ঢোকা যায় না। আর সর্বদা মাথায় রাখতে হবে আমাদের একটাই বিরাট বড় কোয়ালিফিকেশন, আমরা চেঙ্গিজ, মঙ্গল, বাবর কেউ নই যে আমাদের বাহুবল শক্তি, তার জন্য লোকে আমাদের খাতির করে। পাঞ্জাবিদের মতন আমরা বিরাট করে ফৌজে নাম লেখাইনি, যদিও আমাদের সুভাষচন্দ্র আছেন। আর্মিতে একটা সময় বাঙালি ছিল তো একদম ছিল। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ছিলেন, এয়ার মার্শাল ছিলেন, অরূপ রাহা ছিলেন, আমাদের বাঙালি ব্রিগেড ছিল একটা, একদম সেই বেঙ্গলি রেজিমেন্ট অব্দি তুলে দিল। যাই হোক, সে কেন্দ্রীয় সরকারের ব্যাপার, সে নিয়ে আমি বলবো না। আমরা আমাদের পডকাস্টে এমন কিছুই বলছি না যেটা বিতর্কিত। আমরা শুধু বলছি যে বাঙালি যেন আরেকটু ঘুরে দাঁড়ায়, বাঙালি নিজের যে রাইটস সেটাকে যেন আরেকটু ডিফেন্ড করে, এবং সেটা শুধু রাজনৈতিকভাবে পথে নেমে আন্দোলন মারামারি করে নয়, সাংস্কৃতিকভাবে। তার শুরুটা হবে ঘরে, আপনার ছেলে কি মেয়ের ব্রেনের ভেতর। তাদের বাঙালি করুন, তাদের বোঝান কে হেলালশীল, কে ব্রজেনশীল। আবার বলছি, তাদের বোঝান কে রাখাল দাস আর কে গুরুদাস, কোনজন মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন আর কোনজন প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন। তাদের ভালো করে জানান যে এটা মাউন্ট এভারেস্ট পড়ছো বটে, কিন্তু এটা হওয়া উচিত ছিল মাউন্ট শিকদার, কারণ রাধানাথ শিকদারের উচ্চতা ক্যালকুলেট করেছেন। তাদের বলুন যে এই তুমি মোবাইলে চ্যাট করছো কি রিলস বানাচ্ছ বটে, কিন্তু এর যে টেকনোলজিটা সেটা দিয়ে গেছে আচার্য জগদীশ চন্দ্র বোস, সে বাঙালি, তার নামে খালি স্যার জেসি বোস রোড, জেসি বোস রোডে গুগল করছি, এবার ডান দিকে ঘুরবো, ওরাম নয় ব্যাপারটা। কে জগদীশ চন্দ্র একটু ভালো করে জানতে হবে। নিবেদিতা তাকে ছেলের মতো দেখতেন। নিবেদিতা তার সমস্ত যে রিসার্চের পেপার সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, যাতে তিনি জগৎ সভায় তার আসনটা পান। তিনি নিবেদিতাকে বলতেন মা, সবাই তাকে বলতেন লোকমাতা। তাই এই যে সম্পর্কগুলো, সময় চিঠিটা পৌঁছে গেলে তো নোবেল পেতেন, অথচ তিনি পেলেন না। আমাদের তারাশঙ্করের নাম 5 বার নোবেল কমিটিতে নমিনেট হয়েছে জানেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্ভাগ্য একবারও পাননি। নোবেলটাও তো একটা, যাই হোক, বিরাট ব্যাপার। ট্রাম্প পেতে পারেন, তাহলে আর জগদীশ বোস পাবেন কোত্থেকে? তো যাই হোক, আবার রবীন্দ্রনাথে ফিরে এলাম। তাহলে বাংলা কথাটা দেশের আগে যিনি বসালেন বা পাশে বসালেন, সেই মানুষটি কিন্তু রবীন্দ্রনাথ। তার উপর আপনার রাগ হোক, ভালোবাসা হোক, যা সত্য তা মেনে নিতে হবে। তিনি বাঙালি জাতীয়তাবাদের কাণ্ডারি। তিনি প্রথম বাঙালিকে এক হওয়ার কথা বলে গিয়েছিলেন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। আর তারপরে ওপর 3টে ভাষা আন্দোলন। প্রথমে পুরুলিয়ায় মানভূম ভাষা আন্দোলন, যা বিশ্বের দীর্ঘতম ভাষা আন্দোলন। 40 বছর ধরে লড়াই করে তারা বললেন আমরা বিহারি নই, আমরা হিন্দি বলবো না, আমরা বিহারের সাথে থাকবো না। কেটে আলাদা করে একমাত্র জেলা যাকে স্বাধীন ভারতবর্ষ হয়ে যাওয়ার পরেও বাংলার সাথে জুড়ে দেওয়া হয়েছিল, সেটা হলো পুরুলিয়া। এগুলো কি আপনাদের বলা হয়েছে? 19শে মে যখন আসামে গুলি করলো পুলিশ 11 জন 12 জনকে, ওই একাদশ শহীদ, তার মধ্যে একটি ছোট্ট মেয়ে ছিল, কমলা ভট্টাচার্য। তার যখন বডি ফেরত দিচ্ছে, তখন তার বাবা মা বলছে যে আমাদের মেয়ের একটা চোখ দেখতে পাচ্ছি, একটা জায়গায় একটা ফাঁকা কালো অন্ধকার, বন্দুকের গুলিটা সেখান দিয়ে চলে গেছে। কি করছিল জানেন মেয়েটি? ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে ফিরছিল মাধ্যমিকের। আপনার মনে হয় তাকে গুলি মারা উচিত ছিল? কিন্তু সেসব খবর কোথাও লেখা হলো না। বাঙালির 19শে মের কথা কেউ জানতে পারলো না। তারা খালি 21শে ফেব্রুয়ারি জানলো। সালাম, বরকত, রফিকুল, জব্বার, তাদের আমি নমস্কার জানাই, সেলাম জানাই,
কিন্তু একবারও কেউ বলছে তার আগে ধীরেন্দ্রনাথ দত্ত বলে একজন বাঙালি করাচির ওইখানে না এর পার্লামেন্টে, তখন বোধহয় করাচিতে রাজধানী ছিল, স্বাধীন পাকিস্তান যখন হলো আলাদা, সেখানে প্রথম আওয়াজ উঠিয়েছিলেন যে বেশি মানুষ পাকিস্তানে, সংযুক্ত পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলে, তাই বাংলা রাষ্ট্রভাষা হওয়া উচিত। প্রথম ফলাফল কি হলো? 1971 সালের মার্চে তাকে যখন পাকিস্তান সেনাবাহিনী ফিরে এসছে, বাঙালি তাকে ভুলে গেল, পাকিস্তানি সেনা তাকে ভুলল না। তাকে খুঁজে তার দুটো চোখে কলম ঢুকিয়ে দিয়ে তাকে নির্মমভাবে একটা বৃদ্ধ মানুষকে হত্যা করা হলো। তিনি ভাষা শহীদ, তার কথা আমরা ভুলে গেছি। আর ভুলে গেছি যে 21শে ফেব্রুয়ারি যাকে বলি তারও একটা বাংলা নাম ছিল, 8ই ফাল্গুন। এই সময়ের দাবিটা ওটাই অ্যাকচুয়ালি, বাঙালিকে খুব একজোট এই সময় নিয়ে খুব সুন্দর একটা কবিতা কবি অনির্বাণ ঘোষ লিখছেন, শুনুন। আমি তার শেষ প্যারাগ্রাফটা পড়ছি। চারধার থেকে খবর আসছে বাংলা বলার জন্য নিগৃহীত, বাংলা বলার জন্য মারা হয়েছে। কতটা সত্যি মিথ্যে রাজনৈতিকভাবে তার মধ্যে যাচ্ছি না, যা হোক এরম হয়তো কিছু, খানিকটা তো সত্যি বটেই, নয়তো এরম একটা কথা উঠতো কেন? কবি অনির্বাণ ঘোষ লিখছেন, মারবে মারো, ঢের মেরেছ, দাঁড়িয়ে থাকি তাও অবিচল, আপন বেগে চলতে পারি, না হয় হবে রাস্তা পিছল। এই ভাষাতেই গোলাপ ফোটাই, এই ভাষাতেই গর্জে উঠি, এই ভাষাতেই কঠিন শপথ, দৃপ্ত স্লোগান, শক্ত মুঠি। শব্দ যখন প্রতিষ্ঠা পায় বীর শহীদের প্রাণের দামে, শব্দ যখন ঝংকৃত হয় তোমার নামে আমার নামে, এই ভাষাতেই শব্দ বুনে ফুটিয়ে তুলি কি উচ্চাসা, কারণ আমরা বাঙালি আর বাংলা মোদের মাতৃভাষা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।